23-24-25 যতজন মারা গেছে 2026-এর প্রথম 3 মাসে কিন্তু আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ হিসাব করি, পার্সেন্টাইল হিসাব করি, তাহলে কিন্তু এর থেকে অনেক অধিক মৃত্যু হয়েছে। কার যেখানে বলছে যে একটা পেশাদার বাহিনী হবে, দলীয় পরিচয় এখানে মুখ্য না বিবেচনা, সেখানে পুলিশের একজন কর্মকর্তা যখন প্রকাশ্যে এভাবে বক্তব্য দিয়েছেন, সেটা আসলে পুলিশের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং গোটা বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। ঈদ হোক অথবা পূজা হোক অথবা নববর্ষ হোক অথবা রোজার সময় হোক, যে কোনো উৎসবই হোক না কেন, পুলিশের আসলে নির্দিষ্ট কোনো ছুটি বা কর্মঘণ্টা নেই। চীনের ভিজিটের আগেই ট্রাম্প সাহেব ইরানের মধ্যে একটা চুক্তিতে পৌঁছাতে চায়, সেটা কিন্তু সম্ভব হয়নি। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের পত্রিকাটি দেখতে পারেননি, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন, সেখানে আমরা দিনের প্রধান খবরগুলো নিয়ে স্টুডিওতে আলোচনা করি। দর্শক, হামের এই মহামারীতে যে পরিবারের একটি শিশু আক্রান্ত হয়, তাদের তো অত্যন্ত দুঃখজনক, কিন্তু এর আর্থিক ক্ষয়ক্ষতি কেমন হয় সেটি নিয়ে আসলে আমাদের একটি প্রতিবেদন আমার সহকর্মী আলামিন সাদমান করেছে, যে 4 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে নিম্নবিত্ত একটি পরিবারের। সাদমান, আপনি যে কেসগুলো স্টাডি করেছেন সেগুলো সম্পর্কে যদি একটু বলেন। আসলে প্রথমত এই প্রতিবেদনে আর কি আমরা 2টা কেস স্টাডি নিয়েছি। একটি হচ্ছে করাইল বস্তির, সেই বস্তির আসলে একটি ঘুপচি ঘরের ভেতর একই পরিবারের 4 জন বসবাস করে। তো একটি ছেলের বয়স হচ্ছে 6 মাস এবং আরেকটি ছেলের বয়স 3 বছর। 3 বছরের ছেলেটি হচ্ছে সর্বপ্রথম সেই ফ্যামিলিতে হামে আক্রান্ত হয়। এরপরে যেহেতু এটা একটা ইনফেকশাস ডিজিজ, ছোট ছেলেটিও এরপরে হামে আক্রান্ত হয়। যখন আমরা তার পরিবারের সাথে কথা বলি, তার মা আমাদের জানান যে প্রথমে হচ্ছে তারা যখন জ্বর, তারপর হচ্ছে ডায়রিয়া, এসব উপসর্গ দেখা দেয়, তখন তারা লোকাল যেই ডাক্তার তাদের সাথে কনসাল্ট করেন এবং এরপর তারা যখন সন্দেহের কথা বলেন, তারা হচ্ছে তাদের কাছে কলেরা হাসপাতালের এক নার্স তাদের হচ্ছে তাদের এসে ভালো মন্দ দেখতেন এবং ওই জায়গায় আসলে যেটা হয়ে থাকে, বিভিন্ন চিকিৎসক হয়তো নিজ উদ্যোগে গিয়ে আসলে তাদের চিকিৎসা করেন অথবা তাদের সাথে কথাবার্তা বলেন। তো তিনি জানান, সেই কলেরা হাসপাতালের সেই চিকিৎসক জানান যে আসলে তার হাম হয়েছে এবং হামের সন্দেহ করেন, এবং যেহেতু ল্যাবরেটরি টেস্ট এখনো করানো হয়নি, তিনি নিশ্চিত বলতে পারেন না, বাট তিনি বলেন যে সব উপসর্গ আসলে হামের দিকে ইঙ্গিত করে। তো তারা লোকালি মেডিসিন এবং সেই কলেরা হাসপাতালের চিকিৎসকের মেডিসিনেই তারা আসলে চলে যায়। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করি যে আসলে কেন আপনারা হাসপাতালে ভর্তি করলেন না, আমরা সাধারণত এসব ক্ষেত্রে দেখি যে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়, তখন তিনি আসলে তাদের ফাইন্যান্সিয়াল হার্ডশিপের কথা আমাদের কাছে তুলে ধরেন। তিনি বলেন যে তার স্বামী একজন রিক্সা চালক এবং রিক্সা চালক হিসাবে তিনি মাসে মোটামুটি সব খরচ বাদ দিয়ে প্রায় 8,000 টাকার মতো থাকে তার পরিবার চালাতে। এই জায়গায় তার হচ্ছে যে রুমে তিনি থাকেন, সেই রুমের ভাড়াই হচ্ছে 3,500, এবং তিনি খাবেন কি, তিনি পড়াবেন কি, এবং যে মেডিসিনের কস্ট আসলে কতটুকু বিয়ার করা যায়। তখন তিনি আমাদের বলেন যে আসলে আমাদের কাছে তার এছাড়ার কোনো উপায় নেই। আমরা যদি এখন হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে একটা খরচ আছে, মেডিসিনের খরচ এবং যাতায়াতের খরচ, সব মিলিয়ে আসলে আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু সরকারি হাসপাতালে সেখানে অবশ্য আউট অফ পকেট এক্সপেন্ডিচার ভেরি হাই। অন্য আরেকটি ঘটনা বলছিলেন আপনি, যে জমজ। আসলে গাজীপুরে আমরা একটি ঘটনা দেখি। গাজীপুরের ঘটনায় আসলে একজন বাবা, তার হচ্ছে 2টা জমজ বাচ্চা, 2জন, একটা ছেলে এবং একটা মেয়ে। তো প্রথম তাদের হামির উপসর্গে আসলে দেখা দেয় 2জনের মাঝখানে একই সাথে একদিনের ব্যবধানে প্রথমে ছেলেটি আক্রান্ত হয়, তারপর মেয়েটি আক্রান্ত হয়। এটা 30 এপ্রিলের দিকে। এরপর আসলে তারপর তার ছোটাছুটি শুরু হয়। তিনি ফাইন্যান্সিয়ালি একটু ক্যাপেবল ছিলেন আমাদের আগের ঘটনার যেই পরিবার তাদের থেকে। তো গাজীপুর থেকে সর্বপ্রথম গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে তাদের আবার রেফার করা হয় ঢাকা শিশু হাসপাতালে। শিশু হাসপাতাল থেকে যখন তারা সিট পাননি, তখন তারা সংক্রামক ব্যাধিতে এসেছিলেন, কিন্তু সংক্রামক ব্যাধিতেও আসলে তারা ওইভাবে থাকতে পারছিলেন না। তারা আবার গাজীপুরেই নিয়ে চলে যান। গাজীপুরে একটি হাসপাতালে ভর্তি করান। তো কিন্তু শিশুদের আসলে শারীরিক অবস্থার উন্নতি হয়নি এবং 2জনেরই অবনতি হতে থাকে, এবং এরই মধ্যে এই মাসের 4 তারিখ আসলে ছেলেটি, রাইয়ান নাম, ছেলেটি আসলে মারা যায় হামে। এরপর আসলে ব্যাপারটা
ব্যাপারটা খুবই দুঃখজনক। এরপর যে মেয়েটি, সেই মেয়েটির অবস্থা গত কয়েকদিন ধরে উন্নতি হচ্ছে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে আপনাদের এই টোটালি এই গত 30 এপ্রিল মানে সন্দেহের পর থেকে হাসপাতাল এবং মেডিসিন বাবদ মোটামুটি কত টাকার মতো আপনাদের উপর কস্ট হয়েছে, আপনারা কতটা কস্ট বিয়ার করেছেন? তখন তিনি আমাকে বললেন যে আমরা তো অ্যাকচুয়ালি কোনো লেজিট হিসাব রাখিনি, আমাদের মানে জাস্ট খরচ করে গিয়েছি এবং 4-5 লাখ টাকার মতো তাদের খরচ হয়েছে এবং এমনও হয়েছে যে তিনি ধার দেনা করে আহ, এই খরচগুলো নিশ্চয়ই আসলে আসলে মেটাচ্ছেন। চিকিৎসার জন্য এই পরিমাণ টাকা বাংলাদেশে কয় শতাংশ পরিবার আপনার ধরেন সঞ্চয় আমাদের রাখে? 2025-এ হচ্ছে বিআইডিএস এর একটা রিপোর্ট আছে যে আমাদের আমাদের এখানে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার 73%-এর মতো হয়ে থাকে, মানে যা খরচ করেন এর মাঝখানে 73% আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার এবং আহ, এর বেশিরভাগই আসলে মেডিসিন কস্ট। আমরা হামে যদি দেখি, হামে আসলে যদি আপনি একটি সরকারি হাসপাতালে ভর্তি করান, হয়তো হাসপাতালে প্রতিদিনের চার্জটা একটু কম খরচ হতে পারে, কিন্তু আসলে যে মেডিসিন অথবা এই যে দৌড়াদৌড়ি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়া, তাদের আহ, আহ, পরিবারের মানুষজনের বিভিন্ন খরচ, থাকার খরচ, এগুলো মোটামুটি মানে ভয়াবহ লেভেলের হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো চিন্তা করতে পারছি যে মানে আমরা হয়তো চিন্তা করছি আমাদের দিক থেকে, কিন্তু আমরা যখন একটা পরিবারের কথা চিন্তা করবো, যে পরিবার আসলে মাসে তাদের ইনকাম 20,000-ও নেই, প্রায় 10-15 হাজারের মতো, তাহলে তাদের ক্ষেত্রে ওই আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারটা আসলে বৃহৎ হয়ে উঠবে এবং নিশ্চয়ই প্রতি বছর অনেক পরিবার আপনার দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে। আরেকটি স্টোরি আপনার ডিসকাশনে আমরা শুনতে চাই যে জলাতঙ্কের টিকা, যেটি কিনা এটিও আরেকটা নতুন ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, যে টিকার স্বল্পতায় একটি ঘটনা উঠে এসছে স্টোরিতে, যে 24 ঘন্টার মধ্যে বোধহয় এই টিকাটি নিতে হয় যদি কুকুর কামড়ালে। রেবিসের ভ্যাকসিনের আসলে শর্টেজ বাংলাদেশে গত 1-1.5 বছর ধরেই আছে। যদিও অনেক সময় আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের স্বাস্থ্যের যারা দায়িত্বশীল আছেন, এটা এখন হোক আগে হোক, মন্ত্রী হোক উপদেষ্টা হোক, তারা সবসময় ডিনাই করে এসেছেন। কিছুদিন আগে বিবিসিও সেম ধরনেরই একটা রিপোর্ট করেছিল। আমরা গত 3 দিনের উপর বেস করে আমাদের জেলা প্রতিনিধি অথবা বিভাগীয় যে ব্যুরো, এগুলোর সাহায্য নিয়ে আমরা আসলে একটা প্রতিবেদন করেছি। সেই প্রতিবেদন আসলে দেখা যায় যে আহ, মোটামুটি আমরা 19 থেকে 20টা হচ্ছে উপজেলাকে সিলেক্ট করে আসলে কাজটা করেছিলাম। তখন বেশিরভাগ উপজেলাই আসলে রেবিসের ভ্যাকসিনের শর্টেজ। 2-1 জন উপজেলার প্রতিনিধি আসলে বা স্বাস্থ্য কর্মকর্তা আসলে ব্যাপারটা স্বীকার করেননি, কিন্তু আসলে আমরা যখন মানুষের সাথে কথা বলেছি তখন কিন্তু দেখেছি যে তারা আসলে পর্যাপ্ত পরিমাণে টিকা পাচ্ছেন না। গাইবান্ধার একটি কেস স্টাডি আছে, যেখানে দেখা গিয়েছে যে একজন ভদ্রলোক আসলে কুকুরের কামড় বা আঁচড়ের কিছুক্ষণের মাঝখানে আসলে তিনি চলে আসেন, তিনি জলাতঙ্কের টিকা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু দেখা যায় যে সেখানে সেই ভ্যাকসিনের আসলে বরাদ্দ ছিল না এবং বরাদ্দ না থাকার কারণে বেসরকারিভাবে যখন কিনতে পুরো উপজেলা ঘুরেন অথবা আশেপাশে ঘুরেন, তখন দেখেন কিন্তু কোথাও আসলে এই ভ্যাকসিনটি নেই। মাত্র 500 টাকা দাম। এই 500 টাকা দামের ভ্যাকসিন আসলে না দেওয়ার কারণে কিছুদিন পরেই আসলে তার মৃত্যু ঘটে। এবং এই একই ধরনের চিত্র আমরা আসলে অনেক জায়গায় দেখেছি। অনেকে হয়তো নিজ উদ্যোগে, পারিবারিক উদ্যোগে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে ভ্যাকসিন নিয়ে আসার ঘটনাও কিন্তু আমরা শুনেছি প্রতিবেদন করার সময়। তো যদিও কিছুদিন আগে সরকার আসলে কিছু বরাদ্দ দিয়েছে। হ্যাঁ, কিছু বরাদ্দ দিয়েছে। কিছু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন যে 15,000 টাকার মতো বরাদ্দ পেয়েছেন। এখন যদি একটি ভ্যাকসিন মানে যদি 500 টাকার ভ্যাকসিন হয় আপনার যে 30 ডোজ, তাহলে মানে তাহলে চিন্তাই করতে পারছেন আসলে, বুঝতে পারছেন যে আসলে কতটা অপ্রতুল এটা এক উপজেলায়। এবং আমরা কিন্তু যদি সংক্রামক ব্যাধি হাসপাতালের ডেটা অনুযায়ী দেখি, 2023-24-এ আসলে যতজন মারা গিয়েছে, 2023-24-25 যতজন মারা গিয়েছে, 2026-এর প্রথম 3 মাসে কিন্তু আমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ পার্সেন্টাইল হিসাব করি, তাহলে কিন্তু এর থেকে অনেক অধিক মৃত্যু হয়েছে জলাতঙ্কে। এটা কিন্তু খুব একটা কনসার্নিং ব্যাপার। আমরা যখন হেলথ এক্সপার্টের সাথে কথা বলি, তিনি বললেন যে আসলে জলাতঙ্কের ফেটালিটি রেট তো আসলে 100% এটা আমরা সবাই জানি, কিন্তু যদি এখন জলাতঙ্কের ভ্যাকসিনগুলো না দেওয়া হয়, তাহলে কিন্তু এটা আসলে যে রোগী আসলে জলাতঙ্কের ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছে, তাকে কিন্তু একটা ডেথ সেন্টেন্স দেওয়ার মতো ব্যাপার, কারণ তার মৃত্যু অবধারিত। এক্ষেত্রে আমরা বিভিন্ন
বিভিন্ন উপজেলায় কথা বলেছি, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছি এবং অনেক ক্ষেত্রে ইউএনের সাথেও কথা বলেছি আসলে ভ্যাকসিনের শর্টেজ নিয়ে। সবাই কম বেশি ব্যাপারটা স্বীকার করেছেন, হয়তো বলছেন যে আমাদের এখন নাই, আসবে, আমরা এত টাকা বরাদ্দ পেয়েছি। কিন্তু আমরা যখন আবার রিলেটেড অথরিটির সাথে কথা বলেছি, অনেকে নাম প্রকাশ না করা সত্ত্বেও আমাদের প্রতিবেদনটি করার সময় জানিয়েছেন আসলে এই শর্টেজটা আসলে নতুন না, এটা আসলে অনেকদিন ধরেই অব্যাহত আছে। দর্শক, প্রশাসনে দলীয় ক্যাডারদের যে মনোবৃত্তি, প্রশাসনের কর্মকর্তাদের, এটি আসলে কিন্তু আওয়ামী লীগ এর সময়ে একটা প্রকট সংকটের কারণ হয়েছিল এবং বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তারা কিন্তু বলেছে যে প্রশাসনে মেরিটোক্রেসির তারা আপহোল্ড করবে, কিন্তু আসলে এই যে দলবাজি তেলবাজি এটি কিন্তু থেমে নেই। এই যে পুলিশ সপ্তাহে দেখা গেছে যে একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা তিনি প্রধানমন্ত্রীর সামনেই তার যে নগ্ন ফিরিস্তি দিলেন যে তিনি আসলে জাতীয়তাবাদী রাজনীতির কত বড় ধারক বাহক এবং কাণ্ডারি। এটি আসলে প্রধানমন্ত্রীকেও নিশ্চয়ই বিব্রত এবং বিরক্ত করেছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ জনাব কামরুজ্জামান খান। জামান ভাই, আসলে থামছে না কেন এইগুলো? ধন্যবাদ আপনাকে। আপনি দেখছেন যে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে পুলিশকে পেশাদার বাহিনী হিসেবে গড়ার জন্য একটা উদ্যোগ নিয়েছে এবং বিভিন্নভাবে সরকার প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে। সেই হিসেবে তারা চাচ্ছে যে পুলিশ যাতে কোনো দলীয় পরিচয় না থাকে, জনগণের সেবক হিসেবেই পরিচয় দেয়। এই কথা প্রধানমন্ত্রী বারবার বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলে আসছিলেন। আপনি জানেন যে পুলিশ সপ্তাহ শুরু হয়েছে রবিবার। ধারাবাহিক ওই পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুলিশকে একই বার্তা দিয়েছেন যে পুলিশ জনবান্ধব পুলিশ হবে, থানাগুলিতে যে মানুষ যাতে সেবা পায়, পুলিশের কোনো দলীয় পরিচয় থাকবে না, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকবে না। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, পোস্টিং পদোন্নতির ক্ষেত্রে তদবির তিনি পছন্দ করবেন না, সহ্য করবেন না, এটা অযোগ্যতা হিসেবেই দেখবেন। এই অবস্থার মধ্যে সোমবারে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সপ্তাহের রুটিন একটি মিটিং ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, যিনি 17 ব্যাচের কর্মকর্তা, তার বাড়ি হচ্ছে মাদারীপুরের শিবচরে। তিনি বক্তব্য দিয়েছেন 3 মিনিট 18 সেকেন্ড। এই পুরো বক্তব্যেই তিনি যেভাবে নিজের দলীয় পরিচয় তুলে ধরেছেন, তার শৈশবকাল থেকে ক্লাস 7ম শ্রেণীর ছাত্র যখন ছিলেন তখন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের সাথে তার পরিচয়, তাকে মাল্যদান এবং 81 সাল পর্যন্ত তার 4 বার সাক্ষাৎ হয়েছে, সেটা তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন। যেটা এবং বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাদের সঙ্গেও যে তার বিভিন্ন সময় যোগাযোগ হয়েছিল তিনি বলেছেন। এই জিনিসটা আসলে যে উপস্থিত কর্মকর্তা এবং সরকারের যারা কর্মকর্তা ছিলেন, মন্ত্রী পরিষদের সদস্য যারা ছিলেন, তারাও বিব্রত হয়েছেন যে একজন সরকার যেখানে বলছে যে একটা পেশাদার বাহিনী হবে, দলীয় পরিচয় এখানে মুখ্য না, বিবেচনা, সেখানে পুলিশের একজন কর্মকর্তা যখন প্রকাশ্যে এভাবে বক্তব্য দিয়েছেন, সেটা আসলে পুলিশের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং গোটা বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে পুলিশের সাবেক একাধিক আইজিপি, আইনজ্ঞ এবং যারা বিশ্লেষক তারা মনে করছেন। এখন আসলে যে যদি এইরকম হয় যে কি বলে যে আমরা প্রশাসন যেভাবে সাজানো হচ্ছিল শুরু থেকেই, যে নির্বাচিত সরকার আসার পরে, এখানে কি আসলে কার্যত এই ধরনের মনোভাব বা আচরণকে এনকারেজ করা হচ্ছে কিনা পরোক্ষভাবে? সেটা সরকারের পক্ষ থেকে বললেও যারা সুবিধাভোগীরা সবসময় সুবিধার একটা সুযোগ খুঁজে। এখন বর্তমান যে প্রেক্ষাপট চলছে, সরকার যত আন্তরিকভাবেই বলুক, চেষ্টাই করুক, কিন্তু যারা সুবিধাটা নিতে চায়, যারা নিজেদের দলীয় পরিচয়টাকে শো আপ করে বাড়তি সুবিধা অসৎ উদ্দেশ্যেই নিতে চায়, তারা এটা চেষ্টা করে যাচ্ছে এবং অনেকেই দু একটি ক্ষেত্রে সফলও হয়েছে। এক্ষেত্রে যারা বলছে পুলিশের সাবেক কর্মকর্তা এবং বর্তমান কর্মকর্তাদের অনেকেই বলেছেন যে এটা বিশেষ উদ্দেশ্যে এগুলি করা হচ্ছে, নাহলে পরে একজন পেশাদার বাহিনী কর্মকর্তা বিসিএস অফিসার সে কীভাবে নগ্নভাবে তার দলীয় পরিচয় ওপেন প্ল্যাটফর্মে উপস্থাপন করে। এটা তো চাকরি বিধিরও পরিপন্থী। এটা তো চাকরি বিধিতেও বলা আছে যে সরকারি চাকরি বিধিতে বলা আছে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবে না, রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। এরপরও তারা যেভাবে এটা করছেন, আসলে অতীতের ধারাবাহিকতা যেটা বলছিলেন সেটারই একটা অতীতের মধ্যে পদাঙ্ক অনুসরণ করেই এখনও কর্মকর্তারা সেভাবেই চলছেন। সরকারের যে বার্তা মনে হয় ঠিকমতো তাদের কাছে পৌঁছাচ্ছে না, কিংবা তারা এটা আমলে নিচ্ছে না কিংবা গুরুত্ব দিচ্ছে না। বা এখন পর্যন্ত সরকার বা পুলিশ বাহিনী থেকে
এই ধরনের বক্তব্যের জন্য সেই কর্মকর্তাকে তার বিরুদ্ধে বা তার সঙ্গে কোনো অ্যাকশন হয়েছে কিনা? না, আপনি জানেন যে পুলিশ সপ্তাহ চলছে আগামী বুধবার, কালকে এটা শেষ হয়ে যাবে। এর মধ্যে যে কর্মকর্তা এই বক্তব্যটা রেখেছেন, যার নিয়ে আলোচনা করছি আমরা, তার চাকরি আছে আগামী 30 তারিখ পর্যন্ত, জুন মাসের। তো তার ব্যাচমেট এবং পুলিশের মধ্যে আলোচনা হচ্ছে যে সে এই যে পুলিশের একজন সাবেক আইজিপি বললেন যে হয়তো চলমর্দনটা করেছে এই কারণে যে তাতে তার চাকরিটা এক্সটেনশন হয়, একটা ভালো পোস্টিং পায় এই কারণে করেছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, যেহেতু পুলিশের পুলিশ সপ্তাহের কাজটা চলমান আছে এই অবস্থায়। তবে পুলিশের আমি যেটুকু জানি যে পদস্থ কর্মকর্তা এবং তার ব্যাচমেটরা সবাই খুব নাখুশ, এই বক্তব্যটাকে সবাই খুব হতাশ হয়েছে, মর্মাহত হয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্বে থাকে আমাদের পুলিশ বাহিনী, তাদের সদস্যদের কিন্তু আমরা যদি রাফলি বলি যে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। যে আপনার অতিরিক্ত ডিউটি থেকে শুরু করে নানান চাপ এবং যে আপনার রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেই নানান ট্রমাও তাদের মধ্যে দিয়ে যাচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী শাহরিয়ার মাহি, তিনি স্টোরিটি করেছেন অনেক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে। মাহি, কি আপনারা যে অবজার্ভ করলেন, এটা কি আসলেই বাহিনীর ভিতরে ব্যাপকভাবেই অবজার্ভ করছেন, নাকি যে আপনার কেস টু কেস যে ইন্ডিভিজুয়াল, যেমন আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সদস্য নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করছেন? বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ। দেখুন, যখন আমরা অনুসন্ধানে নামি তখন দেখতে পাই যে ফিল্ড পর্যায়ে, মাঠ পর্যায়ে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, তাদের কাছে বারবারই এই অভিযোগগুলো উঠে আসছে। সেটা হচ্ছে যে তারা ঠিকঠাক বিশ্রাম পাচ্ছেন না। দ্বিতীয়ত, তাদেরকে যেহেতু 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টা, 14 ঘন্টা, ইভেন 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে ঈদ হোক অথবা পূজা হোক অথবা নববর্ষ হোক অথবা রোজার সময় হোক, যে কোনো উৎসবই হোক না কেন, পুলিশের আসলে নির্দিষ্ট কোনো ছুটি বা কর্মঘণ্টা নেই। যার কারণে এমনও দেখা যাচ্ছে যে এক শিফট শেষ করার পরে রাতে হয়তো 2-3 ঘন্টা বিশ্রামের পরে দেখা যাচ্ছে সকালবেলা থেকে আবার নতুন করে শিফট শুরু করতে হচ্ছে। এর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আসলে টানা ছুটি না পাওয়ার কারণে তারা পরিবার থেকেও দূরে থাকছেন, বিচ্ছিন্ন থাকছেন। এবং এর সাথে যুক্ত হয়েছে ব্যারাকে থাকা যেসব কনস্টেবল পর্যায়ের পুলিশরা রয়েছেন, এসআই পর্যায়ের পুলিশরা রয়েছেন, তারা কিন্তু খুব বেশি অস্বাস্থ্যকর পরিবেশেও সেখানে থাকছেন। তাদের খাওয়া দাওয়া ঠিক নেই, ইভেন তাদের জীবনযাপনের যে অভ্যাস তা কিন্তু অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে। যার কারণে আসলে পুলিশের এসব সদস্যদের কাছ থেকে বারবারই এই অভিযোগটা আসছে এবং তারা বারবারই কিন্তু দাবি জানিয়েছেন যে তাদের ওভারটাইম করা হলে যাতে সেটাও তাদের পাওনা তাদেরকে দেওয়া হয়, ইভেন নির্দিষ্ট ছুটি। তো যেহেতু পুলিশ সপ্তাহ চলছে, আমরা দেখেছি পরশুদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে পুলিশদের এসব ব্যাপার অ্যাড্রেস করেছেন। যদিও পুলিশ যারা সদস্য রয়েছেন তারা বলছেন এরকম প্রতিশ্রুতি তারা আগেও পেয়েছেন, তো এবার আসলে কতটুকু বাস্তবায়িত হবে সেটাই কিন্তু একটা শঙ্কার জায়গা। মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যে 5 আগস্টে তাদের বা যে আমরা জুলাই আন্দোলনের সময় অনেক পুলিশ যারা কিনা আন্দোলনকারীদের এগেইনস্টে মুভ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তারা আসলে সেটি চাননি। বা পরবর্তী সময়ে যে আপনার দিস ইজ এ ট্রমা, এক কথায় যদি বলি, তেমন কারোর সাথে কথা হয়েছে কিনা তারা যেটি তাদেরকে মানসিকভাবে প্রচণ্ড? দেখুন, এই বিষয়টা নিয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের একাধিক সদস্যদের সাথে কথা হয়েছে, কিন্তু সঙ্গত কারণে তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তো তাদের কাছ থেকে কিন্তু বারবারই উঠে আসছে যে 2024 জুলাই গণঅভ্যুত্থানে যখন শিক্ষার্থী এবং জনতা আক্রান্ত হয়েছে, একই সাথে কিন্তু তারাও দেখতে পেয়েছেন তাদের সহকর্মীদের কাউকে কাউকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কাউকে বেধড়কভাবে পিটিয়ে মারা হয়েছে। তো এই ক্ষেত্রে এর পরিণতি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 2024 5 আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পুলিশের মনোবল কিন্তু অনেকটা কমে এসেছিল। তো তাদের মানসিক অবস্থার এই যে অবনতি তখন ঘটেছিল এবং মনোবল কমে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দেশব্যাপী যে আসলে আইন শৃঙ্খলার একটি অরাজকতা তৈরি হয়েছিল। অনেক পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে ডিউটিতে আসার জন্য সেই আগ্রহ প্রকাশ করতে পারেননি, কারণ তাদের জীবনের আশঙ্কা ছিল। তো তার একটা ইম্প্যাক্ট তো অবশ্যই রয়েছে। আমরা দেখতে পেয়েছি এরকম ফুটেজ যে আপনার ছিনতাইকারী আপনার যে ধারালো অস্ত্র সহ দৌড়ে পালাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দেখছে, আসলে ইনঅ্যাকশন যেটাকে বলে, হয়তো তাদের ওই মুহূর্তে ওই যে স্বাভাবিক যে কাজটা যে আমরা মুভ করব, তাকে চেস করব,
সেটিও তারা না, করার অবশ্যই হয়তো অবশ্যই না, এর পাশাপাশি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মোটামুটি 1,000-এর বেশি সড়ক অবরোধ এবং সমাবেশ, বিক্ষোভ সমাবেশ ইত্যাদি হয়েছে। তখনও দেখা গিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছে, যেহেতু তাদের হাই কমান্ড থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, যারা আসলে মাঠ পর্যায়ের কনস্টেবল পদে রয়েছে, অর্থাৎ মাঠে যারা অ্যাক্টিভ থাকেন, তারাই কিন্তু আসলে সবার প্রথমে এই অ্যাটাকের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা মানব সৃষ্ট দুর্যোগ হোক না কেন, অথবা ইমার্জেন্সি হোক, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে পুলিশ সদস্যদের কিন্তু সেই ছুটি বাদ দিয়ে হলেও, বিশ্রাম বাদ দিয়ে হলেও তাদের এসে দায়িত্ব পালন করতে হয়েছে। তো দীর্ঘক্ষণ আসলে যখন ডিউটি তারা পালন করছেন, এটা আসলে তাদের উপরে মানসিক এক ধরনের অবসাদ তৈরি করে, যার বিশ্রাম, ফলাফল ঘুম আসলে সবার জন্যই দরকার। এই সংঘাতময় বিশ্বে আপনার সবচেয়ে বড় দুই পরাশক্তি, তাদের প্রেসিডেন্ট বেজিংয়ে বসতে যাচ্ছেন আর 2 দিন পরে। তারা কি করবেন, আমরা কি প্রত্যাশা করতে পারি? স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। জন ভাই, ধন্যবাদ। ট্রাম্প এবং শি পৃথিবীর দুই বড় দেশের, শক্তিধর দেশের প্রেসিডেন্ট, একজন আমেরিকার আর একজন চায়নার। তাদের দুজনের ভিতরে আগামী 14-15 তারিখে সামিট আছে। এটার কনটেক্সটটা তো আমরা সবাই জানি যে এখন এই বিশেষ করে ট্রাম্প সাহেব আমেরিকায় দায়িত্ব নেওয়ার পর থেকেই একটা টালমাটাল অবস্থা চলছে। প্রথমেই ট্যারিফ দিয়ে শুরু হলো, ট্যারিফ যুদ্ধ। এরপরে পৃথিবীর বেশ কিছু জায়গায় কনফ্লিক্ট আমরা দেখতে পেলাম। বিশেষ করে ভেনেজুয়েলার যে এপিসোডটা আমরা দেখলাম, যে সেখান থেকে মাদুরোকে তুলে নিয়ে আসলো। এরপরে মাঝখানে গাজার যে অনগোয়িং যে কনফ্লিক্টটা তখনও ছিল, তার আগে থেকে শুরু হয়েছিল। ট্রাম্প সাহেব সেটাকে যে খুব একটা বেশি প্রথম দিকে আমলে নিয়েছেন, তারপরে অনেক পরে গিয়ে উনি ইন্টারভেন করেছেন। এবং ওই মাঝখানেও কিন্তু ইরানে একটা হামলা হয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের, 12 দিনব্যাপী যে যুদ্ধটা হলো। তারপরে তো সেটা সমাপ্তি হলো, কিন্তু এখন আবার এই 28শে ফেব্রুয়ারি কিন্তু আমেরিকা ইসরায়েল আবার ইরানে হামলা করলো। এই ধরনের একটা প্রেক্ষাপটে ট্যারিফ, মিডল ইস্টে কনফ্লিক্ট, রাশিয়া ইউক্রেন ওয়ার, বিভিন্ন ধরনের তাইওয়ান ইস্যু, এই সমস্ত ব্যাকগ্রাউন্ডে বা এই সমস্ত জিনিসে মাথায় রেখে কিন্তু এই সামিটটা হতে যাচ্ছে, দুই শীর্ষ নেতার ভিতরে বৈঠক হতে যাচ্ছে। এখানে যে তাদের দেশের যে অবস্থান, যুক্তরাষ্ট্র এবং চায়নার যে অবস্থান, সেটার ভিতরে তো ভিন্নতা তো রয়েছে, এবং এই দুই লিডারের ভিতরেও কিন্তু একটা ভিন্নতা রয়েছে। যদি আপনারা খেয়াল করে দেখেন যে ট্রাম্প সাহেব কিন্তু অনেকটা ট্রানজ্যাকশনাল এবং একটু শো অফ করতে চান নিজেকে। আবার অন্যদিকে যদি আপনি শিয়ের দিকে তাকান, শি জিনপিং, উনি কিন্তু অনেক স্ট্র্যাটেজিস্ট, অনেক চিন্তাভাবনা করে কাজ করেন এবং অনেক ঠান্ডা মাথার, কাম অ্যান্ড কোয়াইট একটা পোশ্চার রয়েছে কিন্তু। তো সেই হিসাবে দুই লিডারশিপের যে পার্সোনালিটি, সেটার ভিতরেও কিন্তু একটা বড় ধরনের গ্যাপ আছে, এবং অ্যাট দ্য সেম টাইম দুই দেশের ভিতরেও বিভিন্ন ইস্যুতে বড় ধরনের গ্যাপ আছে। যদি বলে থাকি যে বুঝে থাকি যে এই সামনে কী কী নিয়ে আলোচনা হতে পারে, অবশ্যই তাদের দ্বিপক্ষীয় যে ইস্যুগুলো রয়েছে, সে ফর এক্সাম্পল তাইওয়ান, তারপরে ট্রেড বলতে আমি ট্যারিফ ওয়ারটাকে বুঝাচ্ছি। তারপরে যদি আমি বলি যে টেকনোলজিক্যাল সভরেন্টি, অর্থাৎ যে ওই যে ক্রিটিক্যাল মিনারেল, রেয়ার আর্থ, সেগুলোর যে চায়নার যে অ্যাক্সেস রয়েছে, সেটা আমেরিকাও চায় যে সেখানে যারা অব্যাহতভাবে সেই ক্রিটিক্যাল মিনারেলগুলো আমেরিকায় যেন পৌঁছায়, যাতে করে তাদের চিপস অ্যান্ড আদার থিংস, যেগুলো ডিজিটাল ওয়ার্ল্ডে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা যেন তারা বানানো অব্যাহত রাখতে পারে। এই সমস্ত জিনিস তো ডমিনেট করবে। বাট মিডল ইস্ট ক্রাইসিস, এইটা বড় আকারে আসবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ এর আগেও কিন্তু বেশ যেটা মনে করা হয়েছিল যে চীনের ভিজিটের আগেই ট্রাম্প সাহেব ইরানের মধ্যে একটা চুক্তিতে পৌঁছাতে চায়, সেটা কিন্তু সম্ভব হয়নি। ফলে একটা ধারণা করা হচ্ছে যে হয়তো বা একটা ফেস সেভিং সলিউশনের জন্য হলেও ট্রাম্প সাহেব হয়তো বা শিখে বলতে পারে যে ইরানের উপরে তার যে প্রভাবটা রয়েছে, সেই প্রভাবটা খাটিয়ে অন্তত একটা সলিউশনের দিকে যেতে পারে কিনা। কারণ এই যুদ্ধটা কিন্তু ক্রমেই ট্রাম্প সাহেবের জন্য অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠছে।
তো ফলে এই যুদ্ধটা যত দ্রুত সে শেষ করতে পারবে এটা ততই তার জন্য মঙ্গল। বিশেষ করে যখন নভেম্বরে মিড টার্ম ইলেকশন রয়েছে, যেটাতে যদি রিপাবলিকানরা খারাপ করে তাহলে হয়তো ট্রাম্প সাহেবের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে এখনও অনেক কিছু দেখার বাকি আছে যে এর ভিতরে কোনো ডেভেলপমেন্ট হয় কি না, বা অন্যান্য ইস্যুগুলোতে দুই দেশের ভিতরে যে গ্যাপটা রয়েছে সেটা কতটুকু ন্যারো ডাউন হয় সেটা হয়তো আমরা 15 তারিখের ভিতরেই জেনে যাব। বাট যেটাই আউটকামটা হোক, এই দুই দেশের এই বৈঠকের যে কোনো আউটকাম বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিঃসন্দেহে আমরা সবাই, মানে শুধু বাংলাদেশ বলে কথা না, সবাই এখন এই মিটিংটার দিকে তাকিয়ে রয়েছে আউটকাম কি আসবে। কারণ হরমুজ স্ট্রেইট যদি ওপেন না হয়, সাপ্লাই চেইনের যদি ডিসরাপশনটা অব্যাহত থাকে, এর ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের সহ সারা বিশ্বের উপরেই পড়ছে, এটা আমরা সবাই দেখছি। ফলে যেটা মনে হচ্ছে যে এই আউটকামটা সবাই খুবই গভীরভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করতে চাই যে তারা অন্তত যুদ্ধ বন্ধের মতো একটা প্রয়োজনীয় আপনার যে সিদ্ধান্ত, তারা হয়তো একমত হবে।